আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে, বিকজ তিনি পালানোর মতো নন। এবং তিনি পালাতে চাননি। তিনি এরকম চরিত্রের মানুষ, জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে, তারপর তিনি সেখান থেকে যেতেন না। যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন, এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা, তারা বোঝানোর জন্য তারা শেখ রেহানার সহযোগিতা নেয়, এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই। তিনি জিদ করছিলেন যে আমি থাকবো, যা হয় হবে। এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে, আরও হতাহত বাড়বে, এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে। ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন। এটা হলো বাস্তবতা। কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। যারা ওই ঘটনার সাথে জড়িত, সেনাপ্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এসএসএফের যারা লোক ছিলেন ওখানে, শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, আরাফাত ছিলেন, ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে, অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন। তো কাজেই এগুলো তো ইতিহাস, তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না। আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না, এখন সে পালিয়ে গেল, ইটস নট দ্য ট্রু। তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে, তিনি অবাধ্য হয়েছেন, বলে মরে যাব কিন্তু পালাবো না। পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, কিন্তু তিনি যখন দেশ ত্যাগ করলেন, আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া, দেশ ত্যাগ করা, পরবর্তীতে জয়ের বক্তব্যে আসছে রাজনীতি করবে না, পরপর 4 দিনে 4 রকমের মানে স্ববিরোধী বক্তব্য। না, এটা স্ববিরোধী বক্তব্য না, এটাই বাস্তবতা। বাস্তবতা হলো এটা ভালো দিক, জয়ের ভালো দিক। প্রথম ভালো দিক, তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম, বিক্ষুব্ধ ছিলাম, সেন্টিমেন্টাল ছিলাম। তো বোকা মানুষরা করে কি, একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে, কিন্তু পরবর্তীতে অবস্থার দৃষ্টিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো এই যে 4-5 বার কথাবার্তা বলেছেন, ইট মিনস যে সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি, সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি। এটা রাজনীতির জন্য খুবই উপকারী। এই জয়ের যে এরকম যদি পরিবর্তন যদি শেখ হাসিনার মধ্যেও থাকতো, তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না। রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এই 4 দিনে যে 4 বার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে, যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর কারণে গত 4 দিনে তিনি 4 বার যে কথা বলেছেন, 4 বারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওর বাইরে আর কথা, ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি, সব মানুষ বলতে এটা পাগল, এটা বদ্ধ উন্মাদ। ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন, পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে, তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব, আমার মা আসবেন, আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান, বিএনপির সাথে বসতে চান। তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন। তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, আওয়ামী লীগ বিএনপি ধরনের কোনো দল নেই। এই যে 4 কথা, আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন, কার্যকরণ স্থাপন করেন, আপনি দেখবেন যে হি ইজ রাইট, এবং দিস ইজ কল্ড পলিটিক্স। সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন? না, দিবেন না কেন। মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট, হার্ভার্ডে পড়া এত সোজা জিনিস না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও হার্ভার্ডের চান্স পাবেন কি না হি ক্যানট টেল। তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন। তার আইকিউ লেভেল হলো অ্যাবভ 9-এর উপরে তার আইকিউ লেভেল। হি ইজ নট এ নর্মাল ম্যান। তার জ্ঞান বোঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানী হতে হবে। আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না, আমরা তাকে কেউ পাগল বলি, কেউ অটিস্টিক বলি। এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি। তো সে বাংলা ভাষা জানে না কেন? সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে। সে 75-15 আগস্টে তার বয়স কত? তার বয়স, সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে, ফলে বাংলা তার শেখা হয়নি।
সে বাংলাদেশে 2 বছরও থাকেনি। ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন, আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায়, ফলে তার বাংলাটা ভালো হয় না। কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জিন, জেনেটিক, তার যে ইঞ্জিনিয়ারিং, তার বডি কনস্ট্রাকশন, এটা কি? এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে। তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ অ্যাবভ 9, এবং তাকেও সবাই পাগল বলতো। আপনি যত জ্ঞানী লোক দেখেন, এই যে সলিমুল্লাহ খান দেখেন, কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল, হুমায়ুন আজাদ মনে হবে পাগল। আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন, বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ 9, তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে। তো এখন জয় তো সাধারণ 10 বার ফেল করা কোনো ছাত্র না, লিখতে কলম ভাঙা কোনো মানুষ না। তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমরা এই দেশের অবস্থায় থেকে জয়েরকে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই। অনেকে বেনজিরকে নিয়ে খুব দেখাচ্ছেন, ছাত্রলীগের অনেক নেতাদের সম্পর্কে অনেক খুব আছেন। আমি মনে করি 1000 বেনজির, 1000 ছাত্রলীগের রব্বানি, 1000 সাদ্দাম, এই সব মিলিয়ে একত্র করে বাংলাদেশের যে ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের। ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার দুটো ডেজিগনেশন। তিনি ভারতের দালাল, না দালাল বলে ভুল হবে, ভারতের পোষ্য, ভারত তাকে পোষেন, এবং ভারত তাকে কথা বলতে বললে তিনি কথা বলেন, না বললে তিনি কথা বলেন না। এটা প্রমাণিত। 2 নম্বরে যেটা প্রমাণিত সেটা হলো তিনি শেখ হাসিনার পোষ্য ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি, এবং গত নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে তিনি নিজেই পুরোটা মেরে দিয়েছেন, নেতাকর্মীদেরকে দেননি। এটা সারা দেশের মানুষ জানে, এবং সারা বাংলাদেশের কাছে তিনি একজন ট্রেটার, বিশ্বাসঘাতক, মুনাফিক হিসেবে তিনি পরিচিত। এবং কোনো অবস্থাতেই তার বিশ্বাসযোগ্যতা তার ঘরের মধ্যে আছে কিনা আমি জানি না। এই মানুষটির কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এই মানুষটির কারণে জাতির আজকের এই দুরবস্থা। এবং এই মানুষটি যদি জাতির সাথে বেইমানি না করতো, বিএনপির সঙ্গে বেইমানি না করতো, জনগণের সঙ্গে বেইমানি না করতো, নিজের দলের নেতাকর্মীর সঙ্গে বেইমানি না করতো, তাহলে এই ডামি নির্বাচন হতো না। আর ডামি নির্বাচন যদি না হতো তাহলে আজকের এই যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থার সৃষ্টি হতো না। সে জাতীয় সংসদের, তথাকথিত জাতীয় সংসদের সেই সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। এই গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান দেখা করেছে। এটা শোনার পর থেকে আমি সহ দেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের যে বিরক্তি, ক্ষোভ, ক্রোধ, অস্বস্তি, এটি চরমে। 2 নম্বর হলো তাকে যারা ডেকেছেন তাদের সততা, তাদের জ্ঞান, গরিমা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট রিজন আছে। যদি কাজী ফিরোজ রশিদকে ডাকা হতো, অপর অংশটিকে জাতীয় পার্টির অপর অংশকে ডাকা হতো, এমনকি তাকে বাদ দিয়ে যদি মুজিবুর রহমান চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিবকে ডাকা হতো, তাহলে লোকজন মেনে নিতে পারতো। কিন্তু জিএম কাদেরকে যখন ডাকা হয়েছে তখন এটা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্ন সহজে নিষ্পত্তি হওয়ার নয়। 1। 2 নম্বর হলো আবার যখন সর্বদলীয় একটা বৈঠক হলো বঙ্গভবনে, সেই বৈঠকে আবার সেই জিএম কাদের। আচ্ছা, সর্বদলীয় যদি বৈঠক হয়, এখন আওয়ামী লীগের পতন হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগে কি এখনো সমাজে চলতে পারে এরকম কোনো লোক নেই? মতিয়া চৌধুরী কি মরে গেছেন? তাকে কি ডাকা যেত না? তার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই। তো অনেক লোক রয়েছেন। আপনি দেখেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীরুত্তম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি কি মরে গেছেন? কেন তাকে ডাকা হলো? কেন আওয়ামী লীগকে ডাকা হলো না? কেন জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে আওয়ামী লীগকে কেন ডাকা হবে না গণভবনে? এই যে রাষ্ট্রপতি চুপ, কেন তিনি এই কথাটা বলতে পারলেন না? এতটুকু ব্যক্তিত্বতা রইল না কেন যে এখানে যদি রাজাকার বানানো হয়, নতুন রাজাকার আলবদর বানানো হয়, তাহলে ঠিক আছে, আওয়ামী লীগ রাজাকার, জাতীয় পার্টি রাজাকার, হাসানুল্লাহ কিনুর দল রাজাকার, রাশেদ খান মেননের দল রাজাকার, জাকির পার্টি রাজাকার, সবাইকে বাদ দিলাম, অসুবিধা নেই। কিন্তু আপনি একা রাজাকারকে ডাকবেন, আরেকজনকে ডাকবেন, এটা হয় কি করে? এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে নির্বাচন, ভবিষ্যতের গণতন্ত্র, আওয়ামী লীগকে ছাড়া কি সম্ভব? কখনো সম্ভব না। তো এই যে একটা রাজনৈতিক যে অবস্থা চলছে, দেখেন আওয়ামী লীগের এই বাড়াবাড়ির কারণে বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ এই যে 2014 থেকে এতদিন পর্যন্ত চেষ্টা করলো, হয়েছে? হয়নি। যে সর্বনাশ আওয়ামী লীগের ঘটেছে, এই আওয়ামী লীগের, আমি বারবার বলছি যে আওয়ামী লীগের 21 বছর লাগছে ক্ষমতা আসতে 75-এর পর। এখন আবার যদি আওয়ামী লীগের ক্ষমতা আসতে হয়, অ্যাটলিস্ট 44 বছর তাকে অপেক্ষা করতে হবে। বিএনপির একই অবস্থা। বিএনপি এখন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কোন ফাঁকে যে অন্য দল চলে আসবে, অন্য গ্রুপ চলে আসবে, নতুন রাজনৈতিক মুখ চলে আসবে, এটা বিএনপি এখনো কল্পনা করতে পারছে না। 75-এর পরে আওয়ামী লীগের থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক যেমন কল্পনা করতে পারেনি যে বিএনপি নামক একটা দল হচ্ছে, জিয়াউর রহমান নামক একজন অবিসংবাদিত নেতা এসে জাতির নেতৃত্ব দিচ্ছেন, কেউ কল্পনা করতে পারেননি। পুরো 2 মাস বিশৃঙ্খলার পরে একজন জিয়াউর রহমান বের হয়ে আসলেন, এবং এর মধ্যে খালিদ মোশাররফ শেষ,
আর অনেক রথী মহারথী শেষ হয়ে গেছে, জাতীয় চার নেতা শেষ হয়ে গেছে, এই সময়ের মধ্যে জাতীয় চার নেতা শেষ হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক কিলিং এই সময়ের মধ্যে হয়েছে। আবার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসবেন, জাতীয় পার্টি নামে একটা দল হবে, আমরা কেউ কল্পনাই করতে পারিনি। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে, এবং ওই সময়টিতে এই ঘটনাগুলো ঘটেছে। এর কারণ হলো আমরা জাতির নেতৃত্বের ভার ব্যক্তিত্বহীন লোকের হাতে দিয়েছি। খন্দকার মোশতাক ওয়াজ এ অল থ্রো ব্যাকবোনলেস ম্যান, এ করাপ্টেড ম্যান। এরপরে জাস্টিস সত্তার সাহেবের হাতে ক্ষমতা দিয়েছি, তিনি যোগ্য লোক ছিলেন কিন্তু বয়োবৃদ্ধ ছিলেন। ওই অবস্থা মোকাবেলা করার মতো ব্যক্তিত্ব তার অবস্থা তার ছিল না। আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে আমি মিলাতে পারছি না। দেখুন, ৭৫ 15ই আগস্টের পর নভেম্বর পর্যন্ত পুরো ঘটনা জাসদ নিয়ন্ত্রণ করেছে, কিন্তু যেই মুহূর্তে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, উইদিন যাকে বলা হয় ২৪ ঘন্টার মধ্যে জামাত তার অবস্থান পাকাপোক্ত করে নিল। আবার জিয়াউর রহমান সাহেবের মানে হত্যাকাণ্ডের পরে এরশাদ সাহেব যখন আসলেন, জামাত কিন্তু আবার রিভাইভ করলো, নতুন ভাবে রিভাইভ করলো। এরপরে সব ক্ষেত্রে যখন প্রায় ইভেন গত 1/11 সময় সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল জামাত, সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল জামাত, তাদেরকে সবাই ওলি আল্লাহ মনে করত, এবং এখন এই মুহূর্তে সবাই জামাতকে মনে করছে ওলি আল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে জামাতের লোকজন ওলি আল্লাহ, ভালো কথা বলেন, সবকিছু করেন, কিন্তু দেশ চালানো, রাজনীতি করার অভিজ্ঞতা প্রচলিত রাজনীতি অনুযায়ী তাদের সেই জিনিসটা আমি মনে করি বাংলাদেশে এখন তাদের সেটা গড়ে ওঠেনি। ফলে তাদেরকে এই প্রচলিত রাজনীতি করার সুযোগ আমরা দেইনি কখনো, সবাই তাদেরকে ঘৃণা করেছি, দূরে রেখেছি। এখন জামাতের তরুণ তুর্কিরা মনে করে যে আজাহারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, ডক্টর মাসুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটার সঙ্গে আবেগ জড়িত। আর ডক্টর শফিক আমিরুল মোমিনিন, তিনি সমস্ত মুসলমানদের নেতা, এটা জামাতের বিশ্বাস। কিন্তু এটা আওয়ামী লীগের লোক কেমন মনে করছে? আওয়ামী লীগের লোক তো মনে করতো যে শেখ হাসিনা বাংলাদেশের ওলি আল্লাহ, তিনিও আমিরুল মোমিনিন, তিনিও তাকে হজরত বলার জন্য সবাই প্রস্তাব করেছে। তো এরকম নিজেদের কুয়োর মধ্যে নিজেরা বসে বসে একটা বিরাট প্রাসাদ রচনা করা এটা কোনো বিষয়। আমি আবেগে অনেক কথা বলতে পারছি না, দুঃখিত। কিন্তু যে বিষয়টি সেটি হলো, এই যে এখন যা কিছু হচ্ছে আমরা যতটুকু বুঝছি, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝছি, আমরা একটা রং ওয়েতে আছি। আমি এই রং ওয়ে থেকে বের হয়ে যারা এই বিভিন্ন সময় আমাদের দেশের এই মানুষদেরকে গণজাগরণে উদ্বুদ্ধ করেছেন, বাংলাদেশে জনাব জিল্লুর রহমান আছেন, বাংলাদেশে মোস্তফা ফিরোজ খুব সাম্প্রতিক সময় শুরু করেছেন তিনি, তারপর ডক্টর জাহেদ, তারা এই দেশের মধ্যে থেকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছেন জনগণকে উদ্বুদ্ধ হতে আজকের এই অবস্থায়। অত্যন্ত সাহসী ভূমিকা। দেশের বাইরে অবশ্যই ১ নম্বরে ডক্টর পিনাকি ভট্টাচার্যের নাম বলতে হবে, সাংবাদিক ইলিয়াসের নাম বলতে হবে, এবং কনক সরোয়ার, তারপরে শাহেদ আলম একসময় প্রথম আলোতে চাকরি করতেন, তিনি সহ অন্যান্য যারাই সেই অনলাইন মিডিয়ার যে প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মানুষের মধ্যে একটা জাগরণ রেনেসা তৈরি করেছেন। আমি তাদের সকলের নিকট স্বনির্বন্ধ অনুরোধ করব, এই বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির যে ভূমিকা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল কালপিট রয়েছে যারা শেখ হাসিনাকে এই তার যে রেজিম চালাতে সাহায্য করেছে, তাদের সবার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, এবং এই লোকগুলো যেন কোনো অবস্থাতেই এই বর্তমান যারা আসবেন, তত্ত্বাবধায়ক আসবেন, কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তাদের সাথে যেন এই লোকগুলোর কোনো অবস্থাতেই সংমিশ্রণ না ঘটে। এখন পার্টি হিসেবে জাতীয় পার্টি থাকবে, কোনো অসুবিধা নেই। নতুন নেতৃত্ব আসুক, তাদের মধ্যে ভালো আছে, অনেক ভালো আছে। এই যে একজন তরুণ সেখানে আছেন, যিনি সংসদ সদস্য হয়েছিলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন, জিএম কাদের গ্রুপেরই লোক। এমনকি এরশাদ সাহেবের ভাগ্নে একজন আছেন, যিনি এমপি ছিলেন, আমরা কয়েকটা টকশোতে দেখেছি, খুব পজিটিভ চিন্তা ভাবনা করেন। তারা আসুক, কাজী ফিরোজ রশিদ সাহেবের মতো মানুষ আসুক, অন্যান্য যারা আছেন দলের মধ্যে যাদের ভালোই মেজ আছে, ফখরুল ইমাম সাহেব আসুন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কিন্তু জিএম কাদের কেন আসবেন? এটা পার্ট অফ দ্য করাপশন, পার্ট অফ দ্য ডিজাস্টার। জাসদ আসুক, অসুবিধা নেই, জাসদ অনেক ভালো ভালো নেতৃত্ব আছেন, কিন্তু ইনু সাহেব কামতে হবে কেন? ইনু সাহেব ওয়াইফ কামতে হবে কেন? রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টিতে অনেক ভালো মানুষ আছেন, তারা আসুক সামনে। রাশেদ খান মেনন অ্যান্ড হিজ ফ্যামিলি, তাদেরকে বিচার করতে হবে এই সময়টাতে যে অপকর্ম তারা করেছে। এটা কোনো অবস্থাতে অ্যাকচুয়াল ছাড় দেওয়া যাবে না। এগুলো নিয়ে ইন ডিটেলস পরে বলবো, কিন্তু এই মুহূর্তে যেটা বলছি যে জিএম কাদের, অন্য তার মতো যারা এই দলের মধ্যে শয়তান রয়েছে, তারাই এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাহায্য করে, সহযোগিতা করে, টাকা নিয়েছে, ব্যাংক নিয়েছে, বিমা নিয়েছে। আর এদের যে ব্যক্তিগত জীবনে কত নোংরামিতে পরিপূর্ণ, এবং সেই লোকগুলো আবার এখন এসে কতগুলো দুঃসাহস, তারা জাতিকে সবক দিচ্ছে, ধৈর্য ধারণ করতে বলছে, ছাত্রদেরকে তারা যাকে বলে সবক দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, গণভবনে যাচ্ছে, গণভবন তো না, বঙ্গভবনে যাচ্ছে। এগুলো কি সহ্য করা যায় বলেন তো? চোখেরও তো একটা সীমা আছে।
মনেরও তো একটা পরিধি রয়েছে, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই সহ্য করা যাচ্ছে না। সুতরাং এই যে যারা আন্দোলনের নায়ক এবং মহানায়ক, যারা এই রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন, যারা ঝাড়ু হাতে বের হয়ে শত শত ছাত্র এবং ছাত্রী রমনা পার্কের গাছ লতা পাতা পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন এই শহর, যারা ময়লার গাড়ি পাশে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছেন, যারা জাতীয় সংসদের ফ্লোর ঝাড়ু দিচ্ছেন, যারা গণভবনের চুরি যাওয়া মাল ফেরত আনছেন, তাদের কাছে আমার অনুরোধ, বেঈমান, মুনাফেক, ট্রেইটর এই লোকদেরকে প্রথমত শনাক্ত করুন, এদেরকে প্রতিহত করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, জনগণের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে শিখুন। কেবলই মাত্র ভারতের লেসপেন্সার হলে কাউকে ডাকতে হবে, আমি মনে করি না যে এতটুকু হীনমন্যতা বাংলাদেশের প্রশাসনের কর্তা ব্যক্তি এখন যারা আছেন তাদের থাকার দরকার রয়েছে।